আমরা যখন বিশ্বের সবচেয়ে ধনী মানুষের কথা বলি তখন নাম আসে এই শতাব্দীর ইলন মাস্ক, বিল গেটস, মার্ক জাকারবার্গ কিংবা ওয়ারেন বাফেট। কিন্তু ইতিহাস জানায় সবচেয়ে ধনী ছিলেন 14 শতকের মালি সাম্রাজ্যের এক মুসলিম সম্রাট মানসা মুসা। তার সম্পদের পরিমাণ বর্তমান মুদ্রায় 400 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে ইলন মাস্ক 330 মার্কিন ডলার আর বিল গেটস মাত্র 90 বিলিয়ন ডলার। চলুন জানি এই বিস্ময়কর রাজার তার অজানা সাম্রাজ্যের গল্প। সাল আফ্রিকার পশ্চিমাঞ্চল। মাত্র 32 বছর বয়সে মালি সাম্রাজ্যের সিংহাসনে বসেন এক তরুণ মুসা কেইতা। মানসা শব্দের মানে রাজা বা সম্রাট। তিনি ছিলেন মালি সাম্রাজ্যের 10ম মানসা। 14 শতকের মালির সম্রাট দ্বিতীয় আবু বকর কেইতা বিশ্বাস করতেন আটলান্টিক মহাসাগরের অন্য পারে রয়েছে অজানা কোনো ভূখণ্ড। তিনি সিদ্ধান্ত নেন সেই অজানা আমেরিকার সন্ধানে রওনা হবেন এক বিশাল নৌবহর নিয়ে। প্রথমে পাঠান 2 শতাধিক নৌবহর, কিন্তু তারা আর ফিরে আসে না। তারপর জীবন বাজি রেখে নিজেই যাত্রা করেন 2000 বিশাল নৌবহর নিয়ে। এরপর আর কোনো কবর নেই। তবে যাত্রা শুরু করার আগে সম্রাট রীতি অনুযায়ী মুসাকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান। সম্রাট আবু বকরের সেই অদম্য সাহসিকতা আর স্বপ্নের উত্তরাধিকার দিয়ে জন্ম নেয় মানসা মুসা। ক্ষমতায় বসে মানসা মুসা কেবল একজন শাসক নয়, বরং হয়ে ওঠে সাম্রাজ্য গড়ার রূপকার। তখন মালি সাম্রাজ্য বিস্তৃত ছিল বর্তমান মালি এবং মৌরিতানিয়ার দক্ষিণাংশ নিয়ে। আর মুসার শাসনামলে মালি সাম্রাজ্য ছড়িয়ে পড়ে পশ্চিম আটলান্টিক মহাসাগর থেকে সম্পূর্ণ মৌরিতানিয়া, সেনেগাল, গাম্বিয়া, গিনি, বুর্কিনা ফাসো, নাইজেরিয়া, চাদ, আইভরি কোস্ট সহ আফ্রিকার পশ্চিমাঞ্চলের প্রায় 2000 বর্গমাইল জুড়ে। মুসা জয় করে 24টি শহর আর অগণিত গ্রাম আর জনপদ। তখনকার পশ্চিম আফ্রিকা ছিল স্বর্ণ লবণের আধার। তিনি নিয়ন্ত্রণ করেন ব্যবসায়িক পথ ভূমধ্য সাগর থেকে আটলান্টিক উপকূল পর্যন্ত। আরব ইউরোপীয় বণিকদের কাছ থেকে রাজস্ব আদায় করে তার কোষাগার হয়ে ওঠে সোনায়, রূপায়, মশলায় পরিপূর্ণ। ঠিক সেই সময় ইউরোপে চলছিল দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ আর প্লেগ। কিন্তু মুসার মালি ছিল শান্তিপূর্ণ, সংগঠিত এক সোনার রাজ্য। 1324 সাল মানসা মুসা রওনা হন মক্কার পথে। তিনি ছিলেন পশ্চিম আফ্রিকার প্রথম মুসলিম শাসক যিনি হজ করেন। প্রায় 60,000 মানুষের বিশাল বহর, 12,000 সৈন্য আর দাস। প্রত্যেক দাসের সঙ্গে ছিল সোনার বার, 80টি ওট। প্রত্যেকে বহন করত 50 থেকে 300 পাউন্ড সোনা। তার স্ত্রী ইনারি কোতে সাথে ছিল 500 দাসে। তিনি প্রতিটি শহরে মসজিদ নির্মাণ করতেন, বিলিয়ে দিতেন স্বর্ণ। এতে মিশরের স্বর্ণবাজার ভেঙে পড়ে। স্বর্ণের দাম এত পড়ে যায় যে মিশরের অর্থনীতির পুনরুদ্ধারে সময় লাগে প্রায় 1 দশক। প্যারার পথে ক্ষতি পুষিয়ে দিতেন, উচ্চ সুদে স্বর্ণ ধার নেন। তবু ক্ষতি যা হওয়ার আগে হয়ে গিয়েছিল। এই হজযাত্রার সময় লেগেছিল 1 বছর। পরবর্তী ইউরোপীয় মানচিত্রে আফ্রিকা মানে সোনার রাজার ছবি। তিনি মানসা মুসা। সম্রাট মানসা মুসা শুধু সোনার সম্পদের প্রতীক ছিলেন না, তিনি ছিলেন ইসলামিক জ্ঞান, সংস্কৃতি, স্থাপত্যের পৃষ্ঠপোষক। তিনি ছিলেন একজন ধার্মিক শাসক, আরবি ভাষায় পারদর্শী। হজ শেষে ফিরে আসার সময় তিনি নিয়ে আসেন ইসলামিক স্কলার, প্রশাসক, আরব আন্দালুসীয় স্থাপত্যি। এই জ্ঞানীরা সাহারার বুকে গড়ে তোলেন এক সভ্যতার আলো। তার রাজধানী টিম্বাকুতু গাঁও হয়ে ওঠে ইসলামিক রেনেসার কেন্দ্রবিন্দু। স্থপতি ইসাক আল তেজিন নির্মাণ করেন গ্রেট মস্ক অব টিম্বাকুতু 200 কেজি স্বর্ণের পারিশ্রমিকে। তাছাড়া নির্মিত হয় রাজপ্রাসাদ, মসজিদ, লাইব্রেরি, বিদ্যালয়।
প্রতিষ্ঠা করেন সানকোর বিশ্ববিদ্যালয়। 25,000 শিক্ষার্থী, যেখানে প্রায় 1 লক্ষ পাণ্ডুলিপি। তিম্বাকতুতে ভিড় স্কলার, কবি, শিল্পী সবাইকে টানত এই জ্ঞানের শহর। 1337 সালে মৃত্যুবরণ করেন মানসা মুসা। তার মৃত্যুর পর সাম্রাজ্য দুর্বল হতে থাকে, শাসকদের অযোগ্যতা, গৃহযুদ্ধ, বহিঃশত্রুর আক্রমণ। তবে রয়ে যায় তার রেখে যাওয়া ঐতিহ্য, বিশ্ববিদ্যালয়, স্থাপত্য, ইসলামিক শিক্ষা। মানসা মুসা শুধু ইতিহাসের ধনীতম ব্যক্তি নন, তিনি ছিলেন ইসলামের এক রাজদূত, যিনি সাহারার বুকে প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষা, শান্তি আর ঐশ্বর্যের এক সাম্রাজ্য।